ওই সেফ হাউসে শেখ হাসিনাকে নেওয়া হয়, বসুন্ধরা সেফ হাউসে। ওখানে কারা উপস্থিত হয়েছিল? এটিএম আমিন, তৎকালীন ডিজিএফআই ডিজি গোলাম মোহাম্মদ, মইনু আহমেদ। তারা শেখ হাসিনাকে বলে যে আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদেরকে কিভাবে ইন্ডেমনিটি দিবেন, আমরা কি কি জায়গায় দায় মুক্তি পাবো, আমাদের কি কি ডিমান্ড আছে। তখন শেখ হাসিনা খুব সহজে পুরো বিষয়টা মেনে নেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার কাছে প্রমাণ আছে। বসুন্ধরায় একটা সেফ হাউস ছিল ডিজিএফআই তত্ত্বাবধায়ক সরকার পিরিয়ডে। এই সেফ হাউসে শেখ হাসিনাকে, তখন শেখ হাসিনা গ্রেপ্তার, অ্যারেস্টেড। অ্যাকচুয়ালি আমি ড্রাইভ করতে করতে লাইভে আসলাম, কারণ হলো অ্যাকচুয়ালি আমি হয়তো পরে সময় ম্যানেজ করতে পারবো না, আর যেহেতু টাইম দিয়েছি তার টাইমটা মেনটেন করার জন্য লাইভে আসলাম। তো যে বিষয়টা আজকে আলোচনা করবে যে তারেক রহমানকে হত্যা চেষ্টা এবং বিএনপিকে কিভাবে দুর্বল বা ধ্বংস করে দেওয়া, এবং বিএনপি পন্থী যারা অথবা জাতীয়তাবাদী আদর্শে যারা ছিল তাদেরকে কিভাবে ১/১১ পরে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া হলো, এবং যার কারণে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ বললে কম হবে, যে বিএনপিকে ২৮ থেকে ২৯টা সিট দিয়ে, ৩০টারও কম সিট দিয়ে ক্ষমতায় বা সরকার গঠন করা, যেটা অনেকটা অসম্ভব বিষয় ছিল। এগুলোর পেছনে কি কি ঘটনা ঘটছে এটা নিয়ে আমি কথা বলবো। ইভেন বেগম খালেদা জিয়ার কাছে যখন দুটো রিপোর্ট নিয়ে কোন একজন কর্মকর্তা গেলেন, একটা হচ্ছে এনএসআইর একটা রিপোর্ট, আরেকটা হচ্ছে কিছু বিএনপির শুভাকাঙ্ক্ষী ছিল ন্যাশনালিস্ট, তারা তাদের নিজস্ব একটা রিপোর্ট, এই দুটো প্রতিবেদন নিয়ে তার মধ্যে কোন একজন তৎকালীন কিছু অফিসার ছিল, কিছু বিএনপি নেতা ছিল, তারা যখন তাকে যে বললেন যে ম্যাডাম, তার মধ্যে অন্যতম একজন ছিল মেজর জেনারেল ফজলে আলী আকবর, হয়তো তিনি বেঁচে আছেন, তাকে আপনারা জিজ্ঞেস করলে হয়তো তার কাছ থেকে কিছু তথ্য পেতে পারেন। তারপর লেফটেন্যান্ট আবু রুশদ, আরো কিছু অফিসার ছিল। তারা যখন ম্যাডামকে বললেন নির্বাচনের আগে, ২০০৮ নির্বাচন আগের কথা বলছি, যে বিএনপিকে ৩০টার বেশি সিট দেওয়া হবে না, দিস দ্য ডিসিশন, তখন ম্যাডাম খুবই অবাক হয়েছিলেন, এটা কি করে সম্ভব। তো যাই হোক, আমি পূর্বের বিষয়গুলো যাই, যে ১/১১ কি হয়েছিল, ওই বিষয়ে যেটা আমার আগের বক্তব্যে কিছু কথা বলেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন বিষয়গুলো। ১/১১ যখন সরকার গঠন করে, তার পূর্বে ওখানে কিন্তু পরিকল্পিতভাবে এই যে মাসুদ উদ্দিন চৌধুরী যাকে অ্যারেস্ট করা হয়েছে, এই মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার মামুন খালেদ তৎকালীন, পরে লেফটেন্যান্ট জেনারেল, যাকেও অ্যারেস্ট করা হয়েছে, এই কালপ্রিট মামুন খালেদ তখন ব্রিগেডিয়ার ছিল। মামুন খালেদের সাথে ছিল ব্রিগেডিয়ার এটিএম আমিন। এই এটিএম আমিন, মামুন খালেদ, তারপরে এই দুজন ছিল মাসুদ্দিন চৌধুরীর সাথে কানেক্টেড, এবং মামুন খালেদ এবং এই এটিএম আমিন, তাদের সাথে আরেকজন সহচর ছিল, যিনি পরবর্তীতে মেজর থেকে মেজর জেনারেল হয়েছিলেন আওয়ামী লীগের সময়, তিনি হচ্ছেন সুলতানুজ্জামান সালেহ। অনেক বড় মাপের একটা কালপিট, যার নামটা বাংলাদেশে ওইভাবে আলোচনা আসে না। তাকে যেমন ওই যে ইভিএম কেলেঙ্কারি, বিএমটিভি দুর্নীতি, এইটা হিসেবে মানুষ চিনে, কিন্তু এর ইভিএম কেলেঙ্কারি বা এই যে দুর্নীতি, বিএমটিভি এসে শত শত কোটি টাকা দুর্নীতি করছে, এটা কোনো অপরাধী না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে তার ট্রাভেল ব্যান করা হয়েছে, তার এক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, বাট এগুলো কোনো ওনার আসল অপরাধটাকে ঢেকে এটা বলাটা আমি মনে করি তাকে রক্ষা করা হচ্ছে। কারণ কি, এই সালে তৎকালীন মেজর সালে সে ডিজিএফআইতে ফার্স্টে অ্যাটাচমেন্টে আসে, আমি যত জানি, তখনও তার পোস্টিং খুব সময় হয় নাই। তিনি অ্যাটাচমেন্টে আসার পর পরবর্তী তাকে ওখানে ডিজিএফআইতে আপনার তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে ৮ থেকে ৯ জনের মতো অফিসারকে অ্যাটাচমেন্টে দেওয়া হয়। যে অ্যাটাচমেন্টগুলো মেজর জেনারেল, তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পছন্দ, এটিএম আমিনের পছন্দ এবং মামুন খালেদের পছন্দ অনুযায়ী কর্মকর্তাদেরকে আনা হয়েছিল, এবং তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যতিক্রম থাকতে পারে, এবং তার মধ্যে 2 জন অফিসার অ্যাটাচমেন্টে আনা হয়েছিল যার বাবা ছিল জিয়া হত্যার আসামি, যেমন কর্নেল মাহফুজের মতো একজন মানুষ, যিনি জিয়ার পিএস ছিল এবং যিনি জিয়া হত্যার সাথে সরাসরি জড়িত, যার সম্পর্কে জিয়া হত্যার সময় তৎকালীন চিটাগাংয়ের ডিসি, তার লেখা বইতেও তার কথা উল্লেখ আছে যে মাহফুজ জড়িত ছিল জিয়া হত্যার সাথে। এবং শুধু তা না, লেফটেন্যান্ট আবু রুশদের লেখা বই সহ আরো অনেকের লেখা বইতে কিন্তু কর্নেল মাহফুজের নাম ছিল, যে তিনি জিয়া হত্যার সাথে জড়িত, এবং যে কারণে তাকে
তখন তাকে যে কারণে ওই যে কোর্ট মার্শালে যা সাজা হয়। সো সেই কর্নেল মাহফুজের দুজন সন্তানও কিন্তু সেখানে পোস্টেড ছিল। সো জিয়া হত্যার যিনি কিলার বা আসামি, তার সন্তানকে ওই জায়গায় পারপাসফুলি এনে তাকে দিয়া তারেক রহমানকে টর্চার করানো, তাকে হত্যার চেষ্টা করা, এই ধরনের পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকে তো আপনি হালকাভাবে দেখতে পারেন না। এটা তো ছোটখাটো কোনো বিষয় না, মানে এটাকে ইগনোর করার মতো কোনো স্কোপ নেই। তো এই কাজগুলোর সাথে তাদেরকেই কেন এখানে আনা হয়েছিল? তার মানে কি মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে পূর্ব থেকে এই পরিকল্পনা আছে। খালেদা জিয়া অনেক উদার ছিলেন, তার সরলতার কারণে সাইদ ইস্কান্দারকে বিশ্বাস করে তার কথা রিকোয়েস্ট রেখেছিলেন, কিন্তু সাইদ ইস্কান্দার কি ড্যামেজটা করেছে সেটা শোনেন। যতগুলো আর্মির জেনারেল বিএনপির সাথে বেইমানি করছে প্রত্যেকেই সাইদ ইস্কান্দারের কোর্সমেট বলতে গেলে। মইনু আহমেদ সে কার ঘনিষ্ঠজন ছিল? সাইদ ইস্কান্দারের। তারপরে আপনার তৎকালীন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যেসব মেজর জেনারেলগুলো বিভিন্ন অফিসার ছিল, অধিকাংশ ছিল সাইদ ইস্কান্দারের পছন্দের মানুষ। আপনার তারপরে যে আমাদের লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার, যিনি আপনার কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তিনিও কিন্তু সাইদ ইস্কান্দারের কোর্সমেট। আপনার আরো অনেক অফিসারগুলো আছে, এই মুহূর্তে আমি উপস্থিতভাবে অনেকের নাম আমার আসতেছে না, পরে মনে আসলে বলবো। তো এই ব্যক্তিগুলোকে কিন্তু সাইদ ইস্কান্দার বিএনপির ক্ষতির কামনা করে এই ভুলগুলো করেননি, দ্যাট ইজ শিওর। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে আপনার আপনজন হলে যে রাইট চয়েসটা আপনার জন্য করবে তা না কিন্তু। তো এই জন্য আপনাকে অনেক ক্ষেত্রে যে একটা কথা বলি, বুদ্ধিমান শত্রু হলো নির্বোধ বন্ধুর চেয়ে। তো সাইদ ইস্কান্দার এখানে নির্বোধ বন্ধুর মতো কিছু কাজ করেছেন। তো সেই সময়টাতে ডিজিএফআইতে এই যে অ্যাটাচমেন্টে 8-9টা অফিসারকে আনা হলো, তাদের মধ্যে 5-6টা অফিসার ছিল যারা তারেক রহমানকে টর্চারের সাথে সরাসরি জড়িত, এবং এদের মধ্যে অন্যতম ছিল সুলতানুজ্জামান সালেউদ্দিন। উনি অল্প সময়ের মধ্যে এই সালেউদ্দিন এটিএম আমিনের সাথে খাতির করে এই যে মেজর সালে, যে পরবর্তী মেজর জেনারেল হয়, এই সুলতানুজ্জামান সালেউদ্দিন সে কিন্তু আমিপন্থী অফিসার ছিল। এই সালেউদ্দিন সম্পর্কে দুজন অফিসার দুটো মন্তব্য করেছে, একটা হচ্ছে ব্রিগেডিয়ার বারি, আরেকটা হচ্ছে কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। তারা তাদের অতি ঘনিষ্ঠ দুজন অফিসারের কাছে মন্তব্য করেছিলেন যে ওই সময়ে আওয়ামীপন্থী এই সালেকে দেখে তারা প্রশ্ন করেছিল এটিএম আমিনকে যে সালে এখানে কেন? তখন এটিএম আমিন বলেছিল, তুমি এটা বুঝবে না, এরা সামান্য মেজর, একে নিয়ে তোমার এত চিন্তার কি আছে? সেই সালেউদ্দিন এই ডিজিএফআইতে পরে জিওন হয় তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডেই। সেই সালেউদ্দিন পরে সিটিআইবির কর্নেল জিএস হয়। যেই সিটিআইবি ডাইরেক্টর ছিল এই মামুন খালেদ, মামুন খালেদের কর্নেল জিএস ছিল এই সালেউদ্দিন। সেই সালে পরবর্তীতে আপনার বিএনপির সেই ওই সিটিআইবি তখন যতগুলো জয়েন্ট ইন্টারোগেশন সেল করেছিল, জেআইসি প্লাস বিভিন্ন মানুষকে ধরে এনে যে প্রশ্ন করা হতো 1-11 সময়, প্রতিটা কাজের সাথে সালেউদ্দিন জড়িত ছিল। সালেউদ্দিনের আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে 1-11 সময় তাকে কেস অফিসার বলা হতো। কেস অফিসার কি? মাসুদ উদ্দিন চৌধুরীর কয়েকটা কেস অফিসার ছিল, তার মধ্যে সালেউদ্দিন অন্যতম। কেস অফিসারের কাজটা কি ছিল? 1-11 সময় পুরো বাংলাদেশে যে বিভিন্ন আর্মির ব্যাটালিয়নগুলো ডিপ্লয় ছিল, ওই ব্যাটালিয়নের সিও ছিল বিভিন্ন লেফটেন্যান্ট কর্নেলরা। এই সিওদের সাথে কোঅর্ডিনেশনটা করতো ওই কেস অফিসার। সেই কেস অফিসারকে সালেউদ্দিন। তার মানে দেখেন, পুরো বাংলাদেশে কোথায় অপারেশন হবে, কাকে অ্যারেস্ট করতে হবে, কাকে কি করতে হবে, কোন জায়গায় কতটুকু ছাড় দিতে হবে, পুরো বিষয়গুলো কোঅর্ডিনেশনটা কে করতো? সালেউদ্দিন। সেই সালেউদ্দিনকে, সে ছিল আওয়ামীপন্থী একজন অফিসার, এবং অ্যাকচুয়ালি তাকে আওয়ামীপন্থী বললে ভুল হবে। এই সালেউদ্দিন ছিল এক কথায় ধান্দাবাজ, এবং সে নিজের স্বার্থের জন্য সে সবকিছু করতে পারতো। সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সে সবকিছু বিক্রি করা তার পক্ষে সম্ভব ছিল। এই সালেউদ্দিন সে তখন এই অপরাধগুলোর সাথে সবগুলোর সাথে জড়িত ছিল, এবং সে মোটামুটি টাকা পয়সা অনেক কিছুই তৈরি করে। এবং তখন বিভিন্ন জায়গায় এই যে আপনার ট্যাক্সের টাকা এইটা ওইটা উদ্ধারের নামে যেসব অপারেশনগুলো হয়েছিল, অভিযান হয়েছিল, ঢালাভাবে কিন্তু অনেকে বলে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে আর্মির লোকজন করাপশন করছে, সবাই করে নাই। এই 1-2টা লোকজন সালেউদ্দিনের মতো যারা জড়িত ছিল, কিন্তু দুর্নাম হচ্ছে ওভারঅল আর্মির। তো এই ব্যক্তি মামুন খালেদের সাথে খাতির করে এবং এটিএম আমিনের সাথে খাতির করে
সে একটা বলয় তৈরি করেছিল এবং পরবর্তীতে যখন ইলেকশন টাইমটা হয় তখন মামুন খালেদকে কিন্তু আনসারে পোস্টিং দেওয়া হয়। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এই মামুন খালেদ আনসারে পোস্টিং নিয়ে তখন আনসারের সে মানে নির্বাচনের সময় কিন্তু অনেকে আনসারকে ইগনোর করে থাকতে পারেন, বা নির্বাচন ডিউটিতে কিন্তু আনসারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশেষ করে অনেক ক্ষেত্রে ব্যালট বক্সগুলো ক্যারি করা, বিভিন্ন কেন্দ্রগুলোতে তার আগে যে সেই জায়গায় করে নেওয়া, অনেক ইভিএম মেশিন, অনেক কিছুর ব্যাপার সাথে থাকে যেগুলোর সাথে এই আনসারের লোকজন জড়িত থাকে। আপনি দেখবেন যে প্রতিটা অফিসে দেখবেন যে সব জায়গায় দেখবেন আনসারের লোকজন, এটা নিরীহ কিন্তু অনেক জায়গায় এদের অ্যাক্সেস থাকে। আপনি অনেক জায়গায় গোপন তথ্য উপাত্ত বা অনেক কিছুর ক্ষেত্রে সার্ভিলেন্সের ক্ষেত্রে আপনি এদেরকে কাজে লাগাতে পারেন। সো এই মামুন খালেদ এই নির্বাচনের সময় আনসারের মাধ্যমে সে কিন্তু অনেক বড় ধরনের অঘটন ঘটিয়েছিলেন। এবং বিশেষ করে আমি আরো একটা কথা বলি এটিএম আমিন সম্পর্কে, এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব। এই এটিএম আমিনের নেতৃত্বে একটা দল কিন্তু বসুন্ধরায় একটা সেফ হাউস ছিল বিজিএফ এর তত্ত্বাবধায়ক সরকার পিরিয়ডে। ওই বসুন্ধরার যে সেফ হাউস, এটা বসুন্ধরার লোককে ধরে আনলেই আপনারা ভালো করে জানতে পারবেন। এই সেফ হাউসে আপনার শেখ হাসিনা গ্রেপ্তার, অ্যারেস্টেড। এটা কিন্তু আমি জানি না কেন কেউ এতদিন এটাকে এক্সপোজ করে নাই। শেখ হাসিনাকে ওই সেফ হাউসে নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার পিরিয়ডে ইলেকশন ঠিক আগে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার কাছে প্রমাণ আছে, যদি কেউ প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো, বাট এই মুহূর্তে আমি প্রমাণটা মিডিয়াতে আমি এখানে ওপেনলি বলবো না, বাট আই হ্যাভ দ্য এভিডেন্স। ওই সেফ হাউসে শেখ হাসিনাকে নেওয়া হয় এবং বসুন্ধরা সেই সেফ হাউসে, আর তার ওখানে কারা উপস্থিত হয়েছিল? এটিএম আমিন, তৎকালীন ডিজিএফআই ডিজি গোলাম মোহাম্মদ, তারপরে আপনার কয়েকজন উপদেষ্টা ছিল, হোসেন জিল্লুর, তারপরে ইফতেখারুজ্জামান বা ইফতেখারুল আলম নামে কেউ একজন পররাষ্ট্র উপদেষ্টা ছিল, দেন আপনার হাসান আরিফ যিনি মারা গিয়েছেন তিনি, মইনু আহমেদ। এই ব্যক্তিগুলো শেখ হাসিনার সাথে ওখানে দেখা করেছিলেন। দেখা হওয়ার পূর্বে হোসেন জিল্লুর, তারপরে ওই যে উপদেষ্টা চারজন আছে, হোসেন জিল্লুর, হাসান আরিফ, ইফতেখার পররাষ্ট্র উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টার নামটা আমার মুহূর্তে মাথায় আসতেছে না, এই কয়েকজন ব্যক্তিকে নিয়ে মইনু আহমেদ একটা ডিব্রিফিং, একটা কোঅর্ডিনেশন মিটিং করেন গুলশানে কোন একটা অফিসে, কোন একটা জায়গায়। ওখানে এইদিকে শেখ হাসিনাকে আগেই মোটামুটি তাকে ওই বসুন্ধরা সেই সেফ হাউসে তিনি যে তাকে তো গ্রেপ্তারকৃত অবস্থায় ছিল, তাকে সেখান থেকে তার ওই জেল কারা মানে তাকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছিল ওখান থেকে তাকে বসুন্ধরা সেই সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পূর্বে এই গ্রুপটাকে নিয়ে কোঅর্ডিনেশন করা হয় শেখ হাসিনার সাথে তারা কি কথা বলবে। তখন শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়ার পরে তারা শেখ হাসিনাকে বলে যে আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদেরকে কিভাবে আপনি ইন্ডেমনিটি দিবেন, আমরা কি জায়গায় দায় মুক্তি পাবো, আমাদের কি ডিমান্ড আছে। এবং মইনু আহমেদ যে ওখানে মোটামুটি তাকে পা ধরে সালাম টালামও করেন। হ্যাঁ, তখন শেখ হাসিনা খুব সহজে পুরো বিষয়টা মেনে নেন। ও বাই দ্য ওয়ে, ওই গ্রুপের মধ্যে একজন ব্যক্তি ছিল লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই সাইফুল ইসলাম জোয়ারদারকে আবার এটিএম আমিন ওখানে নিতে রাজি হন নাই। তিনি চান নাই যে সাইফুল ইসলাম জোয়ারদার ওখানে যাক। কারণটা কি? সাইফুল ইসলাম জোয়ারদার ছিল আবার খালেদা জিয়ার আত্মীয়, ডিউক সাহেবের ভাইরা। ওই কারণে তারা জানতেন যে তারেক রহমান বা তাদের পরিবারের প্রতি তিনি যেহেতু আত্মীয়, তিনি হয়তো বা এই জায়গাটা একটা বেইমানি করতে পারেন। বাট তৎকালীন ডিজিএফআই ডিজি গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম জোয়ারদারকে অসম্ভব পছন্দ করতেন। কারণটা কি? গোলাম মোহাম্মদ যখন 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন, তখন সাইফুল ইসলাম জোয়ারদার ছিল কোন একটা ব্যাটালিয়নের সিও, কমান্ডিং অফিসার থাকা অবস্থায় সে তার যোগ্যতা যে কোনো ভাবে তার মন জয় করেছিল। এবং গোলাম মোহাম্মদ তাকে এবং সাইফুল ইসলাম জোয়ারদার অত্যন্ত হাইলি প্রফেশনাল এবং খুব দক্ষ একজন অফিসার, সামরিক অফিসার, এবং তিনি মোটামুটি তার সঙ্গে ভালো সুনামও আছে। তো ওই সুবাদে তার দক্ষতার কারণে, তার অভিজ্ঞতার কারণে তাকে গোলাম মোহাম্মদ সবসময় তাকে কাছে রাখতেন, তাকে কোনোভাবে তিনি হাতছাড়া করেন নাই। তো এটিএম আমিন এদের অনেকের আপত্তি সত্ত্বেও, মইনু আহমেদের আপত্তি সত্ত্বেও তিনি সাইফুল ইসলাম জোয়ারদারকে ওখানে নিয়ে যান। পরে ওই জায়গায় যখন শেখ হাসিনা তাদের সমস্ত শর্ত মেনে নিল, চলে আসার পরে তখন মইনু আহমেদ তার অফিসের সব কর্মকর্তাদেরকে, যারা ছিল, এটিএম আমিন, গোলাম মোহাম্মদ এবং আরেকটা অফিসে কে জন ছিল আমার খেয়াল নাই, এবং সাইফুল ইসলাম জোয়ারদার, এদেরকে সহ মইনু আহমেদ তার অফিসে ডাকেন।
ডাকার পরে সবার মতামত নেন, সবাই তখন বলেন যে স্যার ভেরি গুড ইনিশিয়েটিভ, খুব ভালো কিছু হয়েছে, এবং তারা খুব খুশি ছিল যে শেখ হাসিনা তাদেরকে দায় মুক্তি দিয়ে দিবে এবং তারা ভালো নিরাপদে থাকবে। তখন মইনু আহমেদ সাইফুল ইসলাম জোয়ারদারকে জিজ্ঞেস করে যে তোমার মতামত কি। তখন কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার মইনু আহমেদকে বলে যে আমার এখানে একটু বিষয় একটু ভিন্ন রকম মনে হয়েছে। শেখ হাসিনা এখানে, আমি এক্স্যাক্টলি আই কোট আনকোট, সাইফুল ইসলাম জোয়ারদার এক্স্যাক্টলি এই কথাটা ওখানে বলেছে এবং সেটা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমি শুনেছি। শোনার পরে আমি সাইফুল ইসলাম জোয়ারদারকে এটা ভেরিফাইও করেছি আমি, এন্ড তিনি সেটাকে স্বীকার করেছেন যে হ্যাঁ এই কথাটা হয়েছে, আলোচনা হয়েছিল। এন্ড মইনু আহমেদের সাথে কোন একজন ব্যক্তির আমেরিকায় দেখা হয়েছে, সেই ব্যক্তির কাছে মইনু আহমেদ এটা স্বীকার করেছে, সেও আমাকে কনফার্ম করেছে। সো 3টা সোর্স থেকে আমি এই স্টেটমেন্টটা কনফার্ম করেছি। তো কর্নেল জোয়ারদার তখন তাকে বলল যে শেখ হাসিনার খুব সহজে সবকিছু মেনে নেওয়া, এটা তিনি হয়তোবা এটাকে সবকিছু মেনে নিয়েছেন, যেটা আমি বিশ্বাস করি না যে উনি হয়তো আমাদেরকে আসলেই উনি আমাদেরকে হয়তো এখানে এটার কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে দায় মুক্তি দিবে, এটা এই কারণে উনি হয়তো সহজে মেনে নিয়েছেন কৃতজ্ঞতা হিসাবে, যেটা আমি বিশ্বাস করি না। এটা আবার উনি এই কথা বলছেন সাথে। দ্বিতীয় কারণ, আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, যে এখন আমি ক্ষমতা যেয়ে নেই, ক্ষমতা আসার পরে তখন আমি যা করার তাই করব, এখন আগে আমি ক্ষমতা যেয়ে নেই, এই দুইটা ছাড়া এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। কারণ এত সহজে তার মেনে নেওয়াটাকে আমি স্বাভাবিকভাবে দেখি না, কারণ শেখ হাসিনা ইতিহাস, তার পূর্বের ইতিহাস, তার বাবার ইতিহাস সবকিছু আমাদের জানতে হবে। তখন মইনু আহমেদ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যান এবং গোলাম মোহাম্মদকে বলে তুমি তো একটা লেফটেন্যান্ট কর্নেলকে আমার কাছে আনো না, তুমি তো একজন পলিটিশিয়ানকে আনছো, এক্স্যাক্টলি এই কথা বলে। তো পলিটিশিয়ানের মতো কথা বলে, সে তো মিলিটারি অফিসার না। অ্যান্ড দেন মইনু আহমেদকে বলে যে তুমি যাও আমার পিএসও রুমে যে বসো, এটা মইনু আহমেদ ওই সাইফুল ইসলাম জোয়ারদারকে বলে। সাইফুল ইসলাম জোয়ারদারকে ওখান থেকে বের করে দিল, পরে পিএসও অফিসে যে বসলো। পরে সাইফুল ইসলাম জোয়ারদার কিছুক্ষণ পরে ওখানে তার গাড়ি নিজে ড্রাইভ করে সে চলে আসলো। এর ঠিক একদিন বা দুই দিন পরেই সাইফুল ইসলাম জোয়ারদারের পোস্টিং হয়ে যায়। হঠাৎ করে ব্রিগেডিয়ার আমিনের সাথে র্যাব ডিজেপি হেডকোয়ার্টারে সাইফুল ইসলাম জোয়ারদারের কথা হয় এবং এটিএম আমিন যে বলে তোমার জন্য একটা গুড নিউজ আছে, ব্যাড নিউজ আছে। তখন জোয়ারদার সাহেব তাকে বলে যে আগে স্যাড নিউজটা বলে। তখন সে বলে যে তোমাকে ডিজেপি থেকে তোমার তো অনেকদিন হয়ে গেল, চিফ আমাকে মইনু আহমেদ বলছেন তোমাকে পোস্ট আউট করে দিতে। তখন বললো যে গুড নিউজ কি? গুড নিউজটা হচ্ছে তিনি বলেছেন তুমি অনেক কষ্ট করেছো, তোমার প্রমোশন কনফার্ম, তুমি প্রমোশন নিয়ে টেনশন করো না। তখন জোয়ারদার সাহেব তাকে বলে যে আমাকে এইভাবে বের করে দিচ্ছে আর আপনি আমাকে প্রমোশনের নিশ্চয়তা দিচ্ছেন, আমি জানি এটা কোনোদিন হবে না। অ্যান্ড কিছুদিন পরে এবং তার পরের দিনেই কোনো ফর্মালিটি ছাড়াই তাকে রিলিজ অর্ডার দিয়ে তাকে চলে যেতে বলে এবং সে তখন রাঙ্গামাটিতে 25 বেঙ্গলিজে জয়েন করে। এবং এর পরবর্তীতে তো বাকি বিষয়গুলো আমার মনে হয় এখানে বলার প্রয়োজনীয়তা নেই। তো আপনি খেয়াল করে দেখেন যে এই মইনু আহমেদ তার ক্যারেক্টার সম্পর্কে আমাকে অনেক অফিসার একটা মন্তব্য করছে এবং আমিও যেটা বিশ্বাস করি, মইনু আহমেদ হচ্ছে একটা কাওয়ার্ড, কাপুরুষ, এবং তিনি হচ্ছেন তার সম্পর্কে একদম একটা টার্ম হচ্ছে ইউজ করা যেতে পারে যে একটা স্প্লিটেড কাওয়ার্ডিস পার্সোনালিটি হচ্ছে মইনু আহমেদ। মানে তিনি এতটা ভীত কাওয়ার্ডিস ছিলেন যে খুব ঘন ঘন সিদ্ধান্ত চেঞ্জ করতেন এবং ভয় পেতেন। এই মইনু আহমেদের এই ভয়টাকে কাজে লাগিয়েছিল এটিএম আমিন, মামুন খালেদের মতো মানুষরা, যেটা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এই জন্য এই যে মামুন খালেদকে অ্যারেস্ট করা হয়েছে, এই মামুন খালেদ, মাসুদউদ্দিন চৌধুরী এবং সুলতানুজ্জামান সালে, একে অ্যারেস্ট করা উচিত। এবং আরেকটা হচ্ছে আরেকটা অফিসার আছে, আমি এটা বলবো, যেটা হচ্ছে ওই যে যারা এই যে মেজর আফজাল, তারপরে আপনার মোল্লা ফজলে আকবর, এই মোল্লা ফজলে আকবর এবং এই সালে, এই দুজনকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত, ইমিডিয়েটলি। এই দুজনকে ধরে আনলে অনেক তথ্য বের হয়ে যাবে। সালেকে যদি ভালো মতো ইন্টারোগেশন করা যায়, একদম তারেক রহমানকে কারা হত্যা করতে চেয়েছিল, তারেক রহমানের টর্চার করার জন্য কাদেরকে কেন ডিজেপিতে অ্যাটাচমেন্টে আনা হয়েছিল, ডিজেপিতে আপনি দেখবেন যারা পোস্টেড তাদের হিসাবটা নেওয়া যায়। অ্যাটাচমেন্টে যারা আসে তারা কিন্তু পোস্টেড না, পোস্টিং অর্ডার তাদের নামে থাকে না,
একটা অ্যাটাচমেন্টে নিয়ে যায়, যে কারণে ডিজিএফআই এর অনেক রেকর্ডে তাদের নামটা পাওয়া হয়তো অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হতে পারে। এই যে অ্যাটাচমেন্টে এসে তারা অঘটন ঘটায় দিয়ে তারপরে কিন্তু তারা চলে গেছে, আবার কেউ ডিজিএফআই তে থেকেও গেছে। সো এই সালে, মেজর জেনারেল সালে, একে ইমিডিয়েটলি ধরে তাকে ইন্টারোগেশন করা উচিত। মোল্লা ফজলে আকবর একে ধরা উচিত, কারণ তার অনেকগুলো অপকর্মের সাথে তার ইনভলভমেন্ট আছে, বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্ট শুরুর দিকে। যে এই মোল্লা ফজলে আকবরের মতো মানুষ, মামুন খালেদের মতো মানুষ, এরা শেখ হাসিনাকে, একটা জিনিস কি, শেখ হাসিনার জায়গায় একটা জিনিস চিন্তা করবেন, যে যার পরিবার, পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, এখন সেই শেখ হাসিনাকে যদি আবার আওয়ামী বিএনপি আর্মিদের কুর কথাটা বলা হয়, আর্মি নামে ভয় দেখানো হয়, তাহলে ভয় পাবে না? এবং শেখ হাসিনাকে ওই ভয়টা দেখিয়ে এই মামুন খালেদরা, এটিএম আমিনরা শেখ হাসিনাকে একদম বলা যায় একদম নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। যা যা বলছে শেখ হাসিনা তাই মাইনা নিছে। জিয়াউল হাসানরা শেখ হাসিনাকে ব্যবহার করতে পারছে ওই ভয় দিয়েই, কারণ জানতো যে যদি খালি বলা হয় যে একটা কু হইতে পারে, এই অফিসারদেরকে যদি অ্যাকশন না নেয় এরা কু করতে পারে, কারণ শেখ হাসিনা তো কু শব্দ ভয় পাবেই, কারণ তার পরিবারের সাথে যেটা হয়েছে, শেখ হাসিনাকে এইরকম ভয় দেখানো মানে সে বিশ্বাস করবে। যে ভয় দেখিয়ে মামুন খালেদরা, এটিএম আমিনরা, এই সুলতানুজ্জামান সালে এরা, তারপর আরো কিছু অফিসাররা আছে যারা হঠাৎ এখন আমার অনেকের নাম মাথায় আসতেছে না, এদেরকে ইমিডিয়েটলি জিজ্ঞাসাবাদ করা উচিত। আর কিছু কিছু ব্যক্তি যদি মনে করেন কম অপরাধী, আপনি তাদেরকে পরে ছেড়ে দেন, বাট জিজ্ঞাসাবাদ করতে দোষ কি? আর এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাতে এই ক্রিমিনালগুলো যেতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত। আর বাকি কথা অনেক এসে বলবো, আমার অলরেডি আমি রাস্তায় ড্রাইভ করতেছিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।